নমস্কার বন্ধুরা, টুকিটাকি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি আদি সপ্তগ্রাম। আমরা উদ্ধব দত্তের পাঠ দেখে আমরা এবার চলেছি আরেকটা গন্তব্যস্থলের দিকে। যেতে যেতে একটা স্থাপত্য চোখে পড়লো, দেখলে সেই বহু পুরনো প্রাচীনকালের এই ক্লাবটি। তো ওখানে দাঁড়িয়ে ভিডিওটা তোলা হয়নি, ভালো লাগলো জায়গাটাই এসে। আদি সপ্তগ্রামে এত সুন্দর জায়গা রয়েছে, আমাদের আনাচে কানাচে কত ইতিহাস লুকিয়ে আছে, তাই না? স্থাপত্য শৈল দেখে আমরা এগিয়ে চললাম মুসলিম স্থাপত্য আদি সপ্তগ্রামে যে মুসলিম শাসনকালে যে গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে সেই স্থাপত্য দেখার জন্য। একটা মসজিদ, এখানে সুলতানি আমলে কয়েকটি প্রাচীন মসজিদ ও স্থাপত্যের ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষ্য বহন করেছে। পোড়ামাটির অলঙ্করণ, খিলানযুক্ত প্রবেশদ্বার এবং মোটা ইটের গাঁথুনি সেই সময় স্থাপত্য শৈলীর পরিচয় দেয়। এই সব স্থাপত্য থেকে বোঝা যায় যে একসময় সপ্তগ্রাম ছিল বাণিজ্য, সংস্কৃতি ও ধর্মীয় সহাবস্থানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। গল্প করতে করতে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক স্থাপত্য স্থানে, যেটা হচ্ছে বহু প্রাচীনকাল থেকেই রয়েছে। এই জায়গাটির নামটা ঠিক আমি বলতে পারবো না, তবে কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংরক্ষিত। দেখুন তাদের বোর্ডও লাগানো রয়েছে। অবশ্যই এই জায়গার সম্পর্কে জানতে পেরেছি স্থানীয় এক লোকের কাছ থেকে। উদ্ধব দত্তের পাঠ দেখে বেরোবার সময় এক দাদাকে জিজ্ঞেস করলাম, তিনিই বলে দিলেন। তো আমরা এখন চলে এসেছি এই ঐতিহ্য, পুরনো ইতিহাসের সেই স্থাপত্য দেখতে। তা চলুন দেখে নিই এই স্থাপত্য শৈলটি। মসজিদটি দেখে বোঝাই যাচ্ছে এটা বহু পুরনো এক মসজিদ। কিন্তু এখানে দেখুন টেরাকোটার কার্যের কী সুন্দর নিদর্শন রয়েছে। প্রাচীনকালের শিল্পীদের হাতের কাজ যে কী সুন্দর তা দেখলে এখনও বোঝা যায়। দেখতে পাচ্ছেন কী সুন্দর, এখনও কিন্তু কিছু কিছু কাজ এখনও পুরো দেয়ালের গায়ে রয়েছে। এই দেখুন টেরাকোটার কাজগুলো দেখেছেন, সেই সময় আমলের কাজ এখনও দেখা যাচ্ছে। তো চলুন পুরো মসজিদটা দেখে নিই। এই যে বড় বড় খিলান গম্বুজগুলো, এগুলো ভেঙে গেছে, কিন্তু তার কিছু অংশ এখনও রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা যখন কোনো দিন যদি আদি সপ্তগ্রাম দেখতে আসেন, তবে এই জায়গাটা অবশ্যই একবার ভিজিট করবেন, খুব ভালো লাগবে। কিছু পুরনো দিনের ইতিহাস এখানে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চতুর্দিকে, এবং আমাদের দেখেও খুব ভালো লাগলো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও শেয়ার করলাম। যদি কখনও আপনারা আদি সপ্তগ্রামে আসেন, অবশ্যই এই জায়গাটা একবার দেখবেন, ভীষণ ভালো লাগলো। এখন বিকেল ওই 5টা, 5:30 বাজে, মেঘাচ্ছন্ন আকাশ, আর লোকজনের ভিড়টাও খুব কম, যেহেতু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তাই হয়তো লোকের ভিড় নেই। কিন্তু ছুটির দিন নাকি এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। চতুর্দিকটা দেখুন কি সুন্দর। তো এখানে বেরোবার সময় কতগুলো বাচ্চার সাথে আমি একটু ফটো তুলে নিলাম। এরা এখানকার স্থানীয়, খুব উৎসাহের সঙ্গে আমার সঙ্গে ফটো তুললো এবং আমিও ওদের ফটো আমার মুঠো ফোনে বন্দি করে নিলাম। এই ছোট ছোট স্মৃতিগুলোই তো থাকবে, তাই না বলুন? আমার স্মৃতির পাতায় যুক্ত হলো আরেকটি নতুন পাতা। এবার সেখান থেকে বেরিয়ে পড়লাম রঘুনাথ দাসের পাঠ দেখতে, যেখানে মাছের মেলা হয়। এটা হচ্ছে মাঘ মাসের পয়লা মাঘ হচ্ছে এখানে মাছের মেলাটা হয়। চট্টগ্রামে না আসলে জানতেই পারতাম না এখানে কত ইতিহাস লুকিয়ে রয়েছে। এখানে সরস্বতী নদী বয়ে গেছে, এখানে প্রাচীনকালে এখানে বাণিজ্য হতো। সেই গল্পগুলো আমরা পরে শুনবো। চলুন এখন আমরা রঘুনাথ দাসের পাঠের দিকে যাই।
তো রঘুনাথ দাস পাঠ সম্পর্কে একটু বলে রাখি। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আদি সপ্তগ্রামের একমাত্র একসময় একটি প্রাচীন পাঠশালা ছিল, যা রঘুনাথ পাঠ নামে পরিচিত। এখানে শিক্ষা, শাস্ত্রচর্চা, ধর্মীয় শাস্ত্র অনুষ্ঠিত হতো। সেই সময় এই অঞ্চলে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। যদিও এর ইতিহাস অনেকটাই লোকমুখে প্রচলিত এবং সব তথ্যের শক্তিশালী লিখিত প্রমাণ পাওয়া যায় না, তবুও আদি সপ্তগ্রাম ঐতিহ্যের সঙ্গে এই নামটি আজও জড়িয়ে রয়েছে। এই রঘুনাথ দাস হচ্ছেন আমার শ্রী চৈতন্যদেবের 7 গোসাইয়ের এক গোসাই। আর বন্ধুরা, আদি সপ্তগ্রামে কেষ্টপুরে, এবার এই জায়গাটার নাম কেষ্টপুর, কেষ্টপুরে প্রতি বছর পয়লা মাঘ যে ঐতিহ্যবাহী মাছের মেলা বসে তার ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। এই যে আমরা এখন মেঠো পথ ধরে নিয়েছি, আর কিছুটা এগিয়ে গেলেই আমরা রঘুনাথ দাসের পাঠে চলে আসব। শ্রী চৈতন্যদেবের শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্ত ও স্বরগোস্বামীদের অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী সন্ন্যাস গ্রহণের পর এক পয়লা মাঘে জন্মভিটায় ফিরে আসেন। তাকে কেন্দ্র করে এখানে উৎসব সূচনা হয়। ধীরে ধীরে সেই উৎসব আজকে ঐতিহ্যবাহী মাছের মেলায় পরিণত হয়েছে। রঘুনাথ দাস বহুদিন নিখোঁজ ছিলেন। তার বাবা তো রাজা ছিলেন। এই পয়লা মাঘের দিন তিনি ফিরে এসেছিলেন এই গ্রামে। তাই সেই দিনটা তার বাবারা গ্রামের মানুষের সঙ্গে আনন্দ অনুষ্ঠান করার জন্য সবাইকে খাইয়েছিল আর কি, মাছ দিয়ে। তবে সেটা মন্দিরের বাইরে, সেটা আজও ওই দিনটাতেই মাছের মেলাটা হয়, যেটা 500 বছরের পুরনো কিন্তু এই মেলা। ধীরে ধীরে সেই উৎসব আজকে ঐতিহ্যবাহী মাছের মেলায় পরিণত হয়েছে। এখনও হাজার হাজার মানুষ এই মেলায় আসেন, রাধা গোবিন্দ দর্শন করেন এবং নানা ধরনের মাছ কেনাবেচায় অংশ নেন। এই মেলা শুধু একটি বাজার নয়, এটি আদি সপ্তগ্রামের ইতিহাস, বৈষ্ণব ঐতিহ্য এবং লোক সংস্কৃতির এক অনন্য নিদর্শন। কখনও যদি আপনারা আদি সপ্তগ্রামে আসেন, অবশ্যই রঘুনাথ দাসের পাঠ একবার দর্শন করবেন, ভালো লাগবে, কথা দিচ্ছি। চলুন, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। অবশ্য স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করতে করতেই আমরা আগালাম। আর এই যে আমরা চলে এসেছি রঘুনাথ দাসের পাঠে। এই যে মন্দিরটি, এটি 600 বছরের পুরনো মন্দির। তো চলুন, ভিতরে গেলেই আমরা সব কিছু দেখতে পারবো এবং জানতে পারবো এই মন্দিরের সম্বন্ধে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ওই যে তাই ও ও এটা রঘুনাথ দাস গোস্বামীর পাঠ হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যে 6 গোসাই ছিল, তার 6 গোসাইয়ের এক গোসাই জেনে নিই। তবে এখন যিনি সেবায়িত, তার মা ওই যে ঘুরে বেড়াচ্ছেন, ঠাকুমা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিলেন, তাই একটু তার ভিডিও না তুলে আমরা তার মুখ থেকে শুনে নিলাম এই পাঠের সম্বন্ধে। চলুন জেনে নেওয়া যাক। বলো, বলছি না, বলো। বাবা মা সেই দিনকে অনেক বছর বাইরে ছিলেন, তারপরে কিন্তু উনি আবার বাড়ি ফিরেছিলেন ওই দিদিতে। ওইটা আনন্দ উৎসব, নামটাই হলো আনন্দ উৎসব। রঘুনাথ তো একটাই সন্তান, জেঠু আর বাবাদের মধ্যে একটাই সন্তান, কিন্তু উনি তো বাইরে ছিলেন না, এখানে কিন্তু বাইরে চলে গেছিল। 6 গোসাইয়ের মধ্যে শ্রেষ্ঠ গোসাই বিয়েটাও হয়েছিল, কিন্তু রঘুনাথকে রাখার জন্য এত অগাধ সম্পত্তি না, আমরা পূজার সেবাই। এখানে যিনি সেবাই ছিলেন দুজনের মধ্যে পরবর্তী আমার শ্বশুরমশাইকে বলেছিলেন, আমার শ্বশুরমশাই এসে এখানে ছিলেন। সেই তারপরে সেই থেকে আমার শ্বশুরমশাই অসুস্থ হলো, আমার অসুস্থতায় বাড়ি গেলেন। আমার শ্বশুরমশাই বললেন যে বাবা তোমরা এখানে চলে যাও, এই বাড়িটা কত বছরের পুরনো? বাবা, এখনো এত সুন্দর আছে? ওটা তো আপনার মুসলিম রাজত্বের সব 50 বছর, আর এটা রিপেয়ার করেছেন বিল্ডাররা। 60 বছর হবে, 60 বছর, এটাও 55-60 বছর হবে রিপেয়ার। একটু আগে এটা রিপেয়ার করা হলো।
না যেরাম ছিল সেরাম হয়েছে চুনবালি আর এই খাটটা কিসের? এই যে লম্বা একটা খাট আছে, এই যে ইয়ে মতো, এই যে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই শঙ্কটা দেখলেন না, এটা 600 বছরের পুরনো। আর ওই যে কাঠের যেটা বললাম, ভক্তদের ঠাকুর দেখতে অসুবিধা হয় বলে মেলাতে ওটা করে বাইরে, তখন মানে সমস্ত বিগ্রহকে বাইরে নিয়ে যাওয়া হয়। আর এখানে যদি আপনি আগে থেকে আসেন, মানে ফোন করে আসেন, তবে এখানে আপনি ভোগও পাবেন। সেই ফোন নাম্বার আমি ডেসক্রিপশন মানে ভিডিওর মধ্যেও দিয়ে দিচ্ছি, আবার ডেসক্রিপশন বক্সেও আপনাদের দিয়ে দিচ্ছি। চলুন রঘুনাথ দাসের পাদুকাটা আমরা দেখে নিই এবং সেটা সম্বন্ধে জেনে নিই। ছি ছি ছি। ও ওরো আর ওই দণ্ডটাও তখনকার দিনে, এই দণ্ডটা হুসেন শাহ নাম সংকীর্তন করতে বাধা দেওয়ার জন্য ওই দণ্ড দিয়েছিলেন। যে দণ্ডটা সামনে রেখে আর কি এনাদের বলেছিলেন আপনারা করবেন, নাম সংকীর্তনে বাইরে হবেন, তাহলে আর কোনো মুসলিম এরা আমাদের উপর আক্রমণ করবে। এই বিগ্রহগুলো আমাদের জলে চলে গিয়েছিল, এখানকার যারা হয়েছিলেন সবাই ওনারা জলে। কোথায়? নদীটা কি এই পাশেই ছিল? আছে এখনো? সেই সরস্বতী ও দেখলাম তো, এই খালি পায়ে চলে এসছে। আচ্ছা আচ্ছা, ইস একটু কিছু হবে না, এই জঙ্গলে ভয় নেই তো? ও এটা হচ্ছে সরস্বতী নদী। ও এখন তো পুরো জঙ্গল, হ্যাঁ জল আছে। ওটা কি শ্মশান? ও ও এটা সরস্বতী নদী এখান দিয়ে বয়ে গেছে। এখান দিয়ে বন্ধ ছিল, জাহাজ যেত। ও ইংরেজরা এখান দিয়েই তো। হ্যাঁ এটাও তো মনে হচ্ছে বহু পুরনো, এই যে বসার জায়গাগুলো। চন্দননগরে যে আপনার এই ফরাসডাঙ্গা আছে না, হ্যাঁ 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 ওখানে থাকতেন, হ্যাঁ হ্যাঁ এখান দিয়ে ব্যবসা বাণিজ্য তখন হতো। সপ্তগ্রাম বন্ধ ছিল তো। হ্যাঁ 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 আপনার এ হলো কলকাতা, আমাদের রাজধানী হলো, হ্যাঁ 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 ছিল না সালকিয়া, সপ্তগ্রাম। আচ্ছা 7439820168 ঠিক আছে, এটাকে আমাকে লিখতে হবে। ফোন নাম্বারটি দিলাম, আপনারা যদি ফোন নাম্বারে যোগাযোগ করে আসেন তাহলে এখানে ভোগও পাবেন। আর সব কিছু জানতে পারলেন, স্থানীয় মানুষ যারা সেবাই তাদের মুখ থেকেই সমস্ত কিছু আমরা শুনলাম এবং আপনাদের মধ্যেও শেয়ার করলাম। আর এইখানে হয় মেলাটি, এই যে যতই আম বাগান জুড়ে হয় এই বড় মাছের মেলাটি। আজকে এখন এখানে জঙ্গল দেখা যাচ্ছে, কিন্তু মাঘ মাসে এখানে বিশাল মেলা বসে। তো আজকে আমাদের আদি সপ্তগ্রামের পার্ট 2 এর ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আদি সপ্তগ্রামে গেলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। একদিনের ট্যুর আপনারা করে ফেলতেই পারেন। আদি সপ্তগ্রাম অনেক পুরনো ইতিহাস লুকিয়ে আছে এখানে। আছে সরস্বতী নদী, আছে মন্দির, উদ্ভব দত্তের মন্দির, আছে একটা মুসলিম স্থাপত্য, আর আছে রঘুনাথ দাসের পাঠ। এই দেখে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। রাত হয়ে গেছে যে, আর এই সেই আমবাগান, পুরো আমবাগানের মধ্যে এখন অন্ধকার হয়ে গেছে যেহেতু আকাশও মেঘলা, কিন্তু মাঘ মাসে এখানে প্রচুর লোকের ভিড় হয়, প্রচুর মানে বড় একটা মেলা বসে। আমাদের তো ভীষণ ভালো লাগলো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্টে এক গঠনমূলক কমেন্ট রেখে যাবেন, আর কোথা থেকে দেখছেন সেই কথাটা অবশ্যই বলবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা ভালো কমেন্ট করবেন।
আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা জায়গার সাথে নতুন ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আবারও বলি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।